না দাদা, এটা দীঘা বা পুরী না, এই হচ্ছে গোয়ার রাতের পরিবেশ। ভাই গোয়া মানে হচ্ছে এক রঙিন জীবন। উপরে হচ্ছে আমার হোটেল আর হচ্ছে বেড, এটাই হচ্ছে ট্যাটোস লেন। হ্যালো। গোয়া ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট্ট রাজ্য, যার একদিকে পশ্চিমঘাট পর্বতমালা, অন্যদিকে আরব সাগর। একসময় যা পর্তুগিজদের দখলে ছিল, তাই তার প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে, তেমনি পাশ্চাত্য সংস্কৃতিও চোখে পড়ার মতো। ছোট্ট নৌকায় সমুদ্রে ভেসে পড়া, বা ব্যাকওয়াটারে কায়াকিং, কিংবা রাতের ডিনার ক্রুজে খাওয়া দাওয়া সারা। আর বিখ্যাত দুধসাগরের কথা সবার জানা। কেউ তাকে ক্যাপিটাল অফ পার্টিজ বলে, কেউ আবার নির্জন সৈকতের খোঁজে এখানে আসে। দেশি বিদেশি পর্যটকের মাঝে মধ্যবিত্ত একজন বাঙালি পর্যটক হিসাবে একলা কলকাতা থেকে আরব সাগরের কূলে গোয়া ভ্রমণ করাবো আপনাদের। আর ভিডিও শুরু করব আমরা একেবারে বাড়ি থেকে। চলুন। গুড মর্নিং। আজ 7ই মে আর এখন টাইম হচ্ছে ভোর 4টে। সমস্ত কিছু ব্যাগটাগ আমি রেডি করে ফেলেছি। আমার ফ্লাইট রয়েছে সকাল 8:45-এ। এই দুটো ব্যাগ। गेदे शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। বাড়ি অনেক দূরে, তাই খুব সকালেই যেতে হবে। ঘুমের নেশা আমার কেন, কারুরই সেইভাবে কাটেনি। মনের বিশ্বাস আর সাহসকে সঙ্গী করে একাই চলেছি গোয়ার উদ্দেশ্যে। জানি না কোথায় থাকবো, কিভাবে ঘুরবো। যাই হোক, হোম টাউন পায়রাডাঙ্গা থেকে প্রথমে দমদম, তারপর কলকাতা টু গোয়া। দমদম থেকে এখন বাইরে যাচ্ছি, গিয়ে দেখা যাক এয়ারপোর্টে যাওয়ার জন্য বাইরে থেকে কি নেওয়া যায়। যে 30B এই বাসটাও কিন্তু যাবে, এয়ারপোর্ট যাচ্ছে একদম দমদমের বাইরে থেকে। বাসের জন্য অপেক্ষা না করে শেয়ারে আরেকজনের সঙ্গে উঠে পড়ি ট্যাক্সিতে। দমদম থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া পড়েছিল 200 টাকা, সময় লেগেছিল 25 মিনিট। এখান থেকে আমার ইন্ডিগোর ফ্লাইট রয়েছে 8:45-এ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নেই। আমি প্রথমে হায়দ্রাবাদ যাব, হায়দ্রাবাদে ওখানে প্রায় 2.5 ঘন্টার উপরে লে আউট আছে, মানে দাঁড়াতে হবে। তারপর হায়দ্রাবাদ থেকে আবার অন্য ফ্লাইট করে আমাকে যেতে হবে গোয়া। আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে এবং খুব কম খরচে যেতে চান, তাহলে কিন্তু আপনারা বাই ট্রেনে যেতে পারেন। অমরাবতী এক্সপ্রেস শালিমার থেকে, যেটা রাত 11টার পরে ছাড়ে। এবার পালা প্রাথমিক কাজ সেরে নেওয়ার, মানে আই কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করা। প্রাথমিক কাজ হয়ে গেল, গেট দিয়ে ঢুকলাম। এই যে আমাদের দিয়ে দিয়েছে 8:45-এ হায়দ্রাবাদ। এবার এখান থেকে নিতে হবে বোর্ডিং পাস। লাগেজপত্র দুটো নিয়েছি, যদি দুটো ফ্লাইটে নিয়ে যাওয়া যায় তো ভালো হয়। যাই হোক, একা চলেছি, একলা গোয়া। এদিকে এগোচ্ছি বোর্ডিং পাস নেওয়ার জন্যে। আমাকে যেহেতু একটা ফ্লাইট পাল্টে হায়দ্রাবাদ থেকে আবার ফ্লাইট ধরতে হবে, তাই দুটো বোর্ডিং পাস একসঙ্গে দিয়ে দেবে। আমার দুটো বোর্ডিং পাস, এর কারণ হচ্ছে আমাকে ওই যে মাঝখানে একবার দাঁড়াতে হবে, এই জন্যে। সিকিউরিটি চেকিংও আমার হয়ে গেল। আমার 104 নম্বর গেটে যেতে হবে, যেটা কিন্তু নিচে। কিন্তু ব্যাপার হচ্ছে, যেটা আমি ভেবেছিলাম যে এয়ারপোর্টে সমস্ত জায়গায় হয়তো দাম কমে গেছে, এই 10 টাকায় চা পাবো, জল 20 টাকায় পাবো, কিন্তু ওইটা আসলে এই সিকিউরিটি চেকিংয়ের আগে পর্যন্ত। এই চলে এলাম গেট নম্বর 104। ভেতরে এই জল 500 ml এখনও 70 টাকাই আছে, আর চা 300 এবং 200। বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন 8টা বাজে, 8:45 আমাদের ফ্লাইট। ব্রেকফাস্ট হলো, বোর্ডিংও হয়ে গেল। এবার নির্দিষ্ট বাসে করে চলেছি ফ্লাইটের দিকে। সামনে এটাই আমাদের ফ্লাইট ইন্ডিগোর, এটা করেই আমি হায়দ্রাবাদ পর্যন্ত যাব। তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে গোয়া যাব। এবার লাগেজপত্র আমার বড় লাগেজ নেই, থাকলে সেগুলো কি হয় সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। একেবারে সামনের সিট 1E, মানে মিডিলটা। কলকাতা থেকে গোয়া যাওয়ার সরাসরি ফ্লাইট খুব কমই আছে,
সকাল 11:50-এ ইন্ডিগোর ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। বেশিরভাগ ফ্লাইটই হায়দ্রাবাদ, ভুবনেশ্বর কিংবা মুম্বাই ভায়া হয়ে যায়। ফ্লাইটের ভাড়া অবশ্যই ডাইনামিক, বাড়ে কমে, তবে 15 থেকে 20 দিন আগে যদি টিকিট কাটেন তাহলে অনেকটাই কম পড়বে। আমি যাওয়ার 2 দিন আগে টিকিট কেটেছিলাম, আমার ভাড়া পড়েছিল 7,500 টাকা, তবে এর মধ্যে ফুড ইনক্লুড ছিল না। আমার ফ্লাইট কিন্তু নর্থ গোয়া পর্যন্ত, ডাবল ইন আমি যাচ্ছি না। যাদের বড় লাগেজ আছে তাদের লাগেজ কিন্তু সম্ভবত ডাইরেক্ট চলে যাবে অন্য ফ্লাইটে। ফ্লাইট থেকে বেরিয়ে আপনার প্রথম কাজ হবে লাগেজ সংগ্রহ করা। যদি দুটি ফ্লাইটের মধ্যে 1.5 ঘন্টা গ্যাপ থাকে তবে সরাসরি অন্য ফ্লাইটে লাগেজ চলে যাবে, কিন্তু গ্যাপ অনেক বেশি হলে লাগেজ আপনাকে সংগ্রহ করে পুনরায় পদ্ধতি মেনে অন্য ফ্লাইটে দিতে হবে। বড় লাগেজ না থাকলে আপনি সরাসরি আবার সিকিউরিটি চেকিং করিয়ে বোর্ডিংয়ের নির্দিষ্ট গেটে যাবেন। চেকিং আমার হয়ে গেল, সিকিউরিটি চেকিং। এখন আবার উপরে যাচ্ছি 4 নম্বর গেট। এখানে 2 ঘন্টা আমার এখন দাঁড়াতে হবে। এই টাইমটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে লাগেজ নিয়ে আপনি এয়ারপোর্টের বাইরে যেতে পারেন, যদি লেআউট 4-5 ঘন্টা হয়। আমার মাত্র 2 ঘন্টা আছে, আমি আর কোথাও গেলাম না। ওই জন্য হায়দ্রাবাদে এয়ারপোর্টে এই বাচ্চাদের খেলার নানান অ্যাক্টিভিটিস রয়েছে, এটা বেশ ভালো। তবে যদি ভাড়া কম থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে ব্রেক জার্নি করে যেতে পারেন। মানে আমি আসলে কোনো দিনই যাইনি, যতবার গিয়েছি ডাইরেক্ট গিয়েছি, তবে আজকে ব্রেক জার্নি করে দেখলাম মানে খুব একটা অসুবিধা কিছু নেই। ভাড়া কম হলে এবং ফ্লাইট না থাকলে আপনি এই ব্যবস্থা করতে পারেন। এখন সময় হচ্ছে 11:37 আর আমার এখান থেকে ফ্লাইট ছাড়বে 1:40-এ। এখানেও একবার খেয়ে নেব। বাড়ি থেকে যে খাবার এনেছিলাম তাতে ভালোভাবে হয়ে যাচ্ছে। বাড়ি থেকে খাবার না আনলে কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে। দেখতে দেখতে সময় কেটে গেল, এখন 1:45 বাজে। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 4 নম্বর গেট দিয়ে বোর্ডিং করে আবার নর্থ গোয়া যাওয়ার ফ্লাইটে উঠে পড়ি। এবারটা জানলার পাশে সিট পেয়েছি, সিট নাম্বার হচ্ছে আমার 16A। নর্থ গোয়া মোপা এয়ারপোর্ট যেতে সময় লাগবে 1 ঘন্টা, অর্থাৎ কলকাতা থেকে 8:45 রওনা হয়ে দুপুর 3টেই গোয়া পৌঁছাবো। ব্রেক জার্নি হলেও কখনো বিরক্তি আসেনি। এ প্রসঙ্গে বলে রাখি, গোয়াতে 2টি এয়ারপোর্ট রয়েছে, একটি সাউথে ডাবলিম এবং অন্যটি নর্থ গোয়ার মোপা এয়ারপোর্ট। আপনারা যে কোনো একটাই গেলেই হবে, কারণ সেখান থেকে যে কোনো সৈকতের দূরত্ব 20 থেকে 40 কিলোমিটার দূরে। আর কিভাবে যাবেন তা তো নেমেই দেখাবো। এখন 3টে বাজে, বাইরে তো পুরো খাঁখা রোদ মনে হচ্ছে। একটা পর্বের পুরো শেষ হলো মনে হলো, এরপরে শুরু হবে এখান থেকে হোটেলে যাওয়া। কি সুন্দর এয়ারপোর্টটা দেখুন, এই যে এইখানে দেখুন, এই যে এখানে ট্যাক্সি বুকিং কাউন্টার। এইটা হচ্ছে সরকারি আর কি। চলো বাইরে যাই আমরা এবার। এই তো সামুদ্রিক হাওয়া দেওয়া শুরু করেছে। কি সুন্দর এয়ারপোর্টটা, এত সুন্দর সাজানো গোছানো। আরে বাপরে, আমি বাইরেটা অনুভব করার চেষ্টা করছি যে বাইরেটা কতটা রোদ হবে। এই হচ্ছে গোয়া। হাতে একটা, পিঠে একটা ব্যাগ নিয়ে বলি, গোয়া এয়ারপোর্ট থেকে বেরিয়েই এখন আমি কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। এটা মানে খানিকটা ওই নতুন প্রেমে পড়লে যা হয়, সামনে এলে কোথার থেকে শুরু করবো বুঝতে পারেন না। আমারও তাই। গোয়ায় নেমে এখন এত সুন্দর পরিবেশ ঠিকই, কিন্তু ট্যুরটা কোথা দিয়ে শুরু করব। হ্যাঁ, এইখান থেকে আমি নর্থ গোয়া যাব না সাউথ গোয়া যাব, ক্যালাঙ্গুটে যাব না বাঘা বিচে যাব না ভাগাটারে যাব, এই নিয়ে কনফিউজড রয়েছে। যাই হোক, সব কনফিউশন দূর করার জন্যেই আমি এখানে এসেছি। এই গোয়া এয়ারপোর্ট থেকে আপনি কি করে যাবেন, এখানে যাওয়ার কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখান থেকে আপনি গভর্নমেন্টের যে ট্যাক্সি আছে সেটা বুকিং করতে পারেন, ওই 1000-1200 টাকা এরকম পড়বে ক্যালাঙ্গুট বা ওদিকে যেতে। এখানে পাইলট পাওয়া যায়, মানে এখানে আমাদের ওদিকে যেমন র্যাপিডো বাইক চালানো হয়, মানে বাইকে করে আপনাকে নিয়ে যাবে, সিঙ্গেল হলে যেতে পারেন বা দুজনে। ক্যাব বুক করতে পারেন। এছাড়া এখানে এসি বাসে করেও যাওয়া যায়, কিন্তু এসি বাস সব সময় নেই আর অ্যাভেলেবিলিটি খুব বেশি নেই। হোটেল আমি সেইভাবে বুক করিনি, কোনো মতে কথা বলে রেখেছি। এই ভাই দেখা হলো, ভাইয়া কা নাম क्या है? अनिकेत।
এখানে এসেছেন উনি, ও এখান থেকে ভাড়া ও ঠিকই বলেছেন 1000 টাকা মতো নেয়। ও আপনি সরকারি ট্যাক্সিতে গেলেও 1000 টাকা মতো বাঘা বিচ নেবে। पायलट है ना वो जो बाइक, उसका इधर में ये अंदर नहीं पायलट है, किधर बाहर मिलेगा? बाहर में এই এটা হচ্ছে পার্কিং। এই দেখুন এখানে পার্কিং, এখানে প্রচুর গাড়ি আছে, কিন্তু সাবধানে থাকতে হবে। অনেকেই আবার 2 নম্বরই করে, প্রচুর ভাড়া চায়, বার্গেনিং করতে হবে, দরদাম করতে হবে, না হলে কিন্তু হবে না। একটা ট্যাক্সি ও ভাই 1000 টাকা বলেছে, ওইটা দিয়েই আমি চলে যাব বাঘা বিচে। তো আমি এয়ারপোর্ট থেকে যে ভাইয়ের সঙ্গে যাচ্ছি ও কিন্তু খুবই ভালো ছেলে, এই গাড়িতেই আপনারা গোয়া ঘুরতে পারেন আর কি। আর ভাড়াটাও ঠিকঠাক নিয়েছে, গভর্নমেন্ট রেটটাই কিন্তু নিয়েছে। আপনার নাম্বার क्या है? 8275163417। आप सब घुमाते हैं ना? हाँ, गोवा पूरा घुमा सकते हैं। এয়ারপোর্ট থেকে আমার হোটেলের দূরত্ব ওই 30 কিলোমিটার মতো, ঘন্টাখানেকের মধ্যে আমি পৌঁছে যাব একদম বাঘা বিচের কাছাকাছি। ওটা এখন প্রায় 4:30 বাজে, কিন্তু সূর্য মাথার উপর একেবারে চকচক করছে। দেখুন, মানে এখানে আসলে অনেকটা পিছিয়ে আছে সময়। কেলাঙ্গুড বাঘা রোড, এটা এই রোডটাই জমজমাট থাকে। তো মে মাসে আমি দেখছি এখন রাস্তায় কিন্তু খুব একটা ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। আমাদের হোটেলও চলে এসছে প্রায়, হোটেল বাঘা বে। এই এসেই দেখছি আমার যে হোটেল যে গলিতে, এখানে স্নো পার্ক রয়েছে এই যে গোয়ার, এখানেই আমার হোটেল। তো আমি দেখেছিলাম, প্রথম যে অভিজ্ঞতা হচ্ছে আমার সেটা হচ্ছে প্রচণ্ড গরম, হিউমিডিটি বেশি থাকার কথা, কিন্তু সেটা আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু গরম আছে। এই যে হোটেল বাঘা বে, হোটেল বেশ বড় আছে এটা, বাহ, হোটেল বাঘা বে। আর আমি যে হোটেলে আছি, হোটেলে এই ভাইয়ের বাড়ি কিন্তু মালদায়, বাঙালি। আর এখন আমি আমার রুমে যাচ্ছি, ওরা আমাকে রুম দিয়েছে 203 নম্বর রুম। অনেক কষ্ট করে এসেছি, আগে ফ্রেশ হই, তারপরে এখনই এক পাক বিচে যাব। কোথায় রে? 203। চলো আমার রুমে ঢুকি। এই রুমে ঢুকে গেলাম, একা থাকবো, ডবল বেড, হ্যাঁ, ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আগে এটা রাখি। এখানে ড্রেসিং টেবিল, সামনে একটু এরকম জায়গা আছে, একটা ওয়ার্ড্রপ দেখছি আমি এখানে। এখানে টিভি রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, ফ্যান তো আছে। মেঝেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর হচ্ছে বেড। আর এবার টয়লেটটা দেখিয়ে দিই। এই টয়লেট, এই আবার জল ছেড়ে দিয়ে গেছে কে? হ্যাঁ, এই টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা, এইদিকে একটা ব্যালকনি রয়েছে, এইখানে আবার 4টে চেয়ার দিয়ে একটা টেবিল রয়েছে। এই দিকে সোজা হচ্ছে সমুদ্র সৈকত, অর্থাৎ 3-4 মিনিট লাগতে পারে, গিয়ে দেখাবো আপনাদের। এটাই আজকে থাকার আস্তানা। এবার হচ্ছে ভাড়া কত, চলুন ভেতরে গিয়ে বলি। ভাড়া আপ ডাউন করে, সিজন অফ সিজনে কম বেশি হয়, তবে মে মাসে আমার ভাড়া নিয়েছিল 1300 টাকা। এই আমি আমার হোটেল বাঘা বে থেকে বেরোচ্ছি। এইদিকে সোজা 150 মিটার হয়তো হবে সৈকত। এই আমার উপরে হচ্ছে আমার হোটেল বাঘা বে, বাঘা বিচে বাঘা বে। এই যে বাইকগুলো রয়েছে, এইগুলো কিন্তু সব এই হলুদ নম্বর প্লেট, এই দেখুন, এইগুলোই কিন্তু এখানে ভাড়া দেওয়া হয়। তো স্কুটি ভাড়া নেওয়ার সময় অনেক ব্যাপার আছে, যেগুলো আমি আপনাদের কালকে যখন স্কুটি নিয়ে নর্থ গোয়া ঘুরতে যাব তখন সব ডিটেলস বলে দেবো। ওই সামনে সমুদ্র দেখাই যাচ্ছে, আর আমি যেখানে যাচ্ছি এর দুপাশ দিয়ে সবই হোটেল, প্রচুর হোটেল আছে। প্রথমবার আসলে একটু ভয় লাগে যে হোটেল পাবো কি না, ওই জন্য আমি এটা বুকিং করে এসেছিলাম। টুপি একটা লাগবে, টুপি এখনও কেনা হয়নি, কালকে টুপি কিনে নেবো আমি। গোয়া ভাই, গোয়া, এখানে যে কত রকমের স্ক্যাম হয় সে আর কি বলবো। স্কুটিতে হবে, পুলিশ ধরবে আপনাকে, ট্যাটোতে হবে, ওয়াটার অ্যাক্টিভিটিসে হবে, নানান জায়গায় সব ডিটেলস থাকবে। যে এখানে টুপি রয়েছে, টুপি कितने की है टोपी? 200 की? ये तो ज़्यादा बोल दिया, ये तो 100 का है एक टोपी। 100 वाला अलग से है क्या? कौन सा? इस क्वालिटी में 100 वाला है भैया, ओ ये वाला अलग है, देखो ना। यही 100 में मिलता है। এইখানে এরকম হোটেল আদি আছে। ফার্স্ট ভিউ গোয়ায় প্রথম আমার, এই নীলচে সবুজ আরব সাগর দেখতে পাচ্ছি। এখন সময় হচ্ছে 5:30। অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে গরমে আসা যাবে কিনা। অবশ্যই আসা যাবে, মে মাসে বাঘা বিচে আছি আমি এখন।
এই যে এখানে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সাজানো হচ্ছে, রাতের বেলার এই চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। অনেকেই ভয় ধরিয়ে দেয় যে এই সময় আসা যাবে কি না, 100% আপনারা আসতে পারবেন। দেখুন কত মানুষ এই এখন এই 5:30টায় চলে এসছে এখানে। আরব সাগর কূলে আমরা চলে এলাম। এই প্রচুর মানুষ এখন স্নানে নেমেছেন। এবার একজন লাঠি নিয়ে ঘুরছে। এই দীঘাপুরীর মতো এখানেও এই যে ফটো নিয়ে ফটো তোলে। এক ফটো কিতনা লেতা है বলো? 2 रुपये 200 रुपया। এখন আমি একটু ওই পাহাড়ের ওখানে নদীর ওইদিকে যাই। এই যে बात क्या कर रहा है ये? कितना लेता है ये? 500 रुपये एक आदमी का। कितना समय कमाता है? टाइमिंग नहीं रहता है इसमें। टाइमिंग नहीं रहता है, अच्छा लंबा जाएगा। बहुत दूर ले जाता है। 500 मीटर लेके जाता है। 500 मीटर। 500 মিটার। বাগা বিচের ওই সাইডে রয়েছে কিন্তু কালাঙ্গুট বিচ, রাশিয়ান। এরা এখানে প্রচুর ঘোরে, প্রচুর। তার সময় তো বিদেশিরাই আসতো এখানে, যার জন্যই তো এত কস্টলি। আমাদের অত টাকা কোথায় বলুন? দুইজন খুব মহা আনন্দে স্নান করছে। এই দেখো বড় বড় ঢেউ আসতে করছে স্নান। আর এই সমুদ্র পাড়ে এই যে নজরদারি দেখুন, এটাই ভালো লাগছে। এই যে রেস্কিউ করার জন্য একদম টঙে উঠে বসে আছে। আমার চারিদিকে এই সাইডে পুরো মেলা মিলেছে। সামনে নদী গেছে, এর ভেতরে এদিকে হয়তো কায়াকিং করা যায়। কোনো কিছুই কিন্তু বন্ধ হয়নি। পুরো যত বসার জায়গা আছে এখানে, খাওয়ার যে স্টলগুলো রয়েছে, বিভিন্ন শ্যাক্সগুলো রয়েছে, মানুষে কিন্তু ছয় লাভ। প্রচণ্ড গরম কিন্তু আমার লাগছে না। চারিদিকে একেবারে রং বেরঙের ফুল ফুটে থাকার মতো এই সৈকত পাড়। প্রচুর শ্যাক্স রয়েছে, খাবার দাবার ঘোরা ফেরা এই নিয়ে হচ্ছে এই গোয়া। হ্যাঁ, এইরকম প্রচুর শ্যাক্স রয়েছে। এই দেখুন এই সব এই যে হয়তো ক্যান্ডেল লাইট ডিনার কে লিয়ে हो रहा है भाई। হ্যাঁ, যদি হানিমুনে আসেন এই ক্যান্ডেল লাইট ডিনার অবশ্যই কিন্তু গোয়াতে করবেন, নাহলে খুবই মিস করবেন। এই যে বসার জায়গা দেখুন। আচ্ছা, সামনে থেকে নদীতে কায়াকিং হয়, ওটা দেখিয়ে আনি। नदी का नाम क्या है बोलो? ये नदी का नाम क्या है? बागा रिवर। बागा रिवर है। क्या बोल रहे हैं आप? बागा कायाकिंग करना है। वो कितना लेता है आप लोग? एक आदमी का 200 सर। 1 ঘন্টা কায়াকিং এ খরচ হচ্ছে কত টাকা? কিতনা লেতে हैं? 200। এটা কিন্তু অবশ্যই করবেন এখানে আসলে। আমার আজকে আর সময় নেই, আমি অবশ্যই করব এবং আপনাদের দেখাবো। এই হচ্ছে কায়াকিং করার এই এতে করে আপনাকে এই বাগা নদীর ভেতরে নিয়ে যাবে। 200 টাকা করে নেবে। এই ভাই নেবে, জীবন এই ভাইয়ের নাম। রেটও লেখা আছে কায়াকিং এর জন্য 199, মানে 200 টাকা আর কি। এই এখানে এই যে কুকুর নিয়ে দেখুন পাহারা দিচ্ছে, সব জলে বেশি নামতে বারণ করছে, তুলে দিচ্ছে। এই যে বোট রয়েছে, বোট রাইডও এখান থেকে করা যায়। এই দেখুন এখানে লেখা আছে সুইমিং জোন লেডিস, মানে লেডিস জেন্টস সৈকতেরও ভাগ করা রয়েছে। এখানে হানিমুনে আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বন্ধু মিলে আসতে পারবেন। তবে আমার মতো একা কেউ আসবেন না। এখানে এত ভিড় দেখছি, কিন্তু এইখানে সমুদ্রে এখানে আমি দেখছি কাউকে নামতে দেখছি না। কারণটা কি একটু দেখাই। কারণ হচ্ছে এই সুইমিং ইজ প্রোহাইবিটেড, এখানে জলে নামা নিষেধ। এই জন্য এই জায়গা এত ফাঁকা। তো এইগুলো একটু দেখে শুনে নামবেন। হয়তো আমরা অনেকে আবার কি করি, ফাঁকা দেখলে হয়তো সেখানে ভাবি এখানে ভিড় নেই, এখানে নেমে পড়ি। কিন্তু কিছু কিছু জায়গায় সুইমিং নিষেধ করা রয়েছে। জায়গায় জায়গায় এরকম দড়ি বাঁধা রয়েছে, এই দড়ি ধরেও আপনি স্নান করতে পারেন। না দাদা, এটা দীঘা বা পুরী না যে 10 টাকা 20 টাকা দিয়ে বিচ পাড়ে এখানে বসে সময় কাটাবেন। এই যে স্যাক্সগুলো রয়েছে, সামনে যে শুয়ে বসার জায়গা আছে, এখানে কিন্তু বসতে গেলে এই দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে এবং বেশ ভালো অ্যামাউন্টের, মিনিমাম 1000 টাকা তো খেতে হবে।
এই দেখো এর মধ্যে বাঙালি। তোমরা এই শ্যামে কাজ করো নাকি? শ্যামে কাজ করি। এখানটায় এসো, খাওয়া দাওয়া ভালো পাবে, ঠিক আছে? সি ফুড থেকে ভেজ নন ভেজ সবকিছু পাবে এখানে। সবকিছু পাওয়া যাবে? সবকিছু পাবে। খরচ কেমন হবে তাই বলো দেখি। হ্যাঁ, স্টার্টিং প্রাইস বিয়ার থাকে 300 টাকা, কিংফিশার লার্জ। হ্যাঁ, আর স্ট্রং থাকে 320। একটা চিকেন বিরিয়ানি খাবে 600 টাকা। হ্যাঁ, এখানটাই হচ্ছে একদমই হাই কোয়ালিটি খাবার পাবে তুমি। চিকেন বিরিয়ানি 600 টাকা, ওর সঙ্গে আর কি থাকবে? সঙ্গে তোমার স্যালাড থাকবে, ফ্রেঞ্চ ফ্রাইস থাকবে, কমপ্লিমেন্টারি ডিশেস থাকে। ও সব দিয়ে 600 টাকা? হ্যাঁ। এইখানে প্রচুর বাঙালি আছে কাজ করে। এরা আবার এর এত সুন্দর কায়দা করে সাজিয়েছে, পুরো একেবারে বিয়ের পিঁড়ি বানিয়েছে, বসে বসে এখানে খাবে। হ্যাঁ, আমি এলাম মানে আপনারা সেখানেই উঠবেন এরকম কোনো ব্যাপার নেই। আপনারা দেখে শুনে অনলাইনে দেখবেন, রিভিউ দেখবেন, তারপরে আসবেন। যেটা আমার বলার সেটা হচ্ছে, আমি রাস্তাঘাটে যা দেখলাম চারিদিকে বিভিন্ন দোকানপাটের সঙ্গে সবথেকে বেশি হচ্ছে মদের দোকান, বিয়ার সহ নানান কিছু। আর এখানকার লোকাল যে ফেনি আছে সেগুলো কিছু কিছু জায়গায় আছে, বাকি মদের দোকান। কারণ মদের দাম খুবই কম, খুবই সস্তা, আর সেটাই সবথেকে বেশি এখানে। এই আমি এখন আমার হোটেল এই গলিতে, আমি এখন এই যে ক্যালাঙ্গুট এবং বাগা যে রোড, সেই রোডের উপর আছি। গোয়ায় আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে ফিশ থালি কিছু কিছু দোকানে 250 আছে, কোথাও 300 আছে। আর কিং ফিশ যেটা, ওটা 400, 450, 500 টাকা এরকম বলছে। আমি বুঝতে পারছি না এখন কোথায় যাব, কি খাবো। আর এখানে জিনিসপত্রের দাম কিন্তু সবই বেশি। সৈকত পাড়ের এই রাস্তা সবসময় জমজমাট থাকে, আর এখানেই খাবার দাবার যা যা কিছু আছে, দোকানপাট সব। এটা হচ্ছে ট্যাটো লেন। এই আমি এখন যে রোডে হাঁটছি এটাই হচ্ছে ট্যাটোস লেন। পুরো দুদিকে শুধু ট্যাটো, ট্যাটোর জন্য স্পেশাল এই সমস্ত অঞ্চল। আর এইদিকে এই যে নাইট ক্লাব, নাইট পার্টি যেগুলো, বিরাট বাজার এখানে, বিরাট বাজার, বিরাট। গোয়ার এই নাইট লাইফ, নাইট ক্লাবগুলো কিন্তু বিখ্যাত। এই ট্যাটোস লেনে কিন্তু প্রচুর নাইট ক্লাব রয়েছে। যারা মজ মস্তি করতে চান, একটা রাত মানে রঙিন করতে চান, তাদের জন্য এই সমস্ত পার্টি রয়েছে। এসব রাশিয়ান মেয়েগুলো অর্ধেক খুলে বসে আছে, আর সব ট্যাটো আর ট্যাটো, চারিদিকে শুধু ট্যাটো ট্যাটো ট্যাটো। এসব নাইট ক্লাবের জন্য বিখ্যাত। হ্যালো, সত্যি গোয়া মানে অন্যরকম একটা ভাইব। গোয়ায় না আসলে এটা বোঝা যায় না। এবার চলে এলাম রাতের সৈকতে। রাতের পরিবেশ আপনাদের একটু দেখিয়ে দিই এই ভিডিওতেই। পুরো সেজে উঠেছে, একদম চারিদিকটা পুরো সেজে উঠেছে। এইদিকে আবার নাচানাচি হচ্ছে। আর বিচের এই যে রঙিন পরিবেশ, বিরাট নাচ মানে পার্টি, বিরাট একটা আনন্দ, হট্টগোল। এটা রাত 10টা পর্যন্ত চলে, তারপর বন্ধ হয়ে যায়। তার মধ্যেই আপনাকে এই কাজ করে যেতে হবে। প্রচুর মানুষ। এবার চলুন রাতের খাবার খেয়ে ভিডিও শেষ করি। একটা দেখছি ভেজ নন ভেজ ওয়ান ডিলাইটস। এইখানে আমি দেখছি কিংফিশ একটু কমে পাওয়া যাচ্ছে। এই যে এইখানে সব দেয়া রয়েছে। ভেজ থালি 150, গোয়ান ফিশ থালি 170, কিংফিশ থালি 260, হ্যাঁ এক থালি 200 এরকম আছে। চিকেন থালি 190। এখানে একটু কিন্তু কমে পাবেন, এই কমে পাবেন এখানে। এই যে এই রেস্টুরেন্টটা, এই একটা কিংফিশ থালি, এখানে এর সঙ্গে ডাল আছে, একটা তরকারি কি আছে জানি না, এটা তো ফিশ কারি। এইটা হচ্ছে কিংফিশ বলা হচ্ছে। এই যে এটা বেশ বড় সাইজের, এটা রাইস আর রুটি। কিংফিশ সাইজটাও কিং, খেতে কিন্তু ভালো। ওরা একটা কোটিং আছে, আমি দেখেছি অন্য জায়গায় কোটিং থাকে না, শুধুই মাছ ভাজাটা থাকে। বহু জায়গায় বহু রকম খাবার খাই ঠিকই, কিন্তু ট্যুরের পরে শুধু মনে হয় কখন বাড়ি গিয়ে মুসুরির ডাল দিয়ে ভাত খাবো। বিরাট আহামরি কিছু আমার লাগেনি। ওই জন্য আমি বলবো যে আমি কি করি সেটা আপনারা দেখবেন না। আমিও তো নতুন, এসে খুঁজে খুঁজে আমাকে ও খাবার দেখতে হয়, সব কিছু অনেক জায়গায় আমাকে ঠকতেও হয়, এ হচ্ছে ব্যাপার। তো যাই হোক,
এই খাওয়া দাওয়া দিয়েই আমার ভিডিও আজকে এখানে শেষ হবে। আর কাল থেকে একদম দুর্ধর্ষ ভিডিও শুরু হবে। ট্যাক্সি বাইক নিয়ে পড়ে আছে দেখুন। তো ভিডিও আমি এখানে শেষ করছি, আশা করি ভালো লেগেছে। পরের ভিডিওগুলো আরও ভালো হতে চলেছে, সঙ্গে থাকুন।